আলোচনা শুরুতে সবাইকে আমি প্রথমে স্বাগত জানাচ্ছি। আজকে এটা নতুন বিষয় নিয়ে আলোচনা শুরু করছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কোন পরিস্থিতিতে কাশ্মীর ভারত ভক্তির দলিলে স্বাক্ষর করে, অথবা কাশ্মীর সমস্যা ব্যাখ্যা করো, বা কাশ্মীর সমস্যা তুমি কিভাবে ব্যাখ্যা করবে। যেভাবে কোশ্চেনটা আসুক উত্তরটা একটাই করতে হবে। তো এটা 2023 সালের মাধ্যমিকে এসেছিল। যেহেতু 24 মাঝের একটা সাল আছে, 25 সাল, এটা জানি না যে কোশ্চেন যে রিপিট হতে পারে না তাও নয়, হতেই পারে। সেই জন্য এটা জেনে রাখাটা ভালো যে কি বিষয় লিখতে হবে। এটা যদি পড়ে এই কাশ্মীর সমস্যা ব্যাখ্যা করো, বা তুমি কীভাবে ব্যাখ্যা করবে এই কাশ্মীর সমস্যাটাকে। এখানে একটা সহায়কারী একটা পার্ট, এটা আমি দেখেছি, ভালোই লেখা আছে, বোঝার মতো সহজভাবেই লেখা আছে। তো এখানে তাহলে কি বিষয়টা লেখা আছে আমরা দেখি। এখানে ভূমিকাতে যে বিষয়টা লিখতে হবে, দেখো, স্বাধীনোত্তর ভারতের দেশীয় রাজ্যগুলির ভারতভূমি সংক্রান্ত সমস্যার মধ্যে কাশ্মীর সমস্যা ছিল অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা, যার সমাধান আজও হয়নি। মানে স্বাধীনতার পরেও 600-র বেশি যে দেশীয় রাজ্য ছিল, শেষ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল 3 সপ্তাহের মধ্যে দেশীয় রাজ্যগুলোকে কিন্তু ভারতের সঙ্গে যুক্ত করতে সক্ষম হয়েছিলেন। জুনাগড়, হায়দ্রাবাদ এটাও যুক্ত করা হয়েছিল, কিন্তু একমাত্র যে দেশীয় রাজ্য যুক্ত করা হয়েছিল ঠিকই ভারতের সঙ্গে, কিন্তু সমস্যাটা এখনও রয়ে গেছে। সমস্যাটা দীর্ঘজীবী হয়ে গেছে। এই সমস্যার কোনো সমাধান নেই। সেই ধরনের একটা কোশ্চেন, একটা মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে এই পার্টটা ভূমিকাতে করবে। এরপরে কাশ্মীর সমস্যা, এই সমস্যাটা কিভাবে তৈরি হলো। দেখো, যখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে, সেখানে যে আইন অনুবলে ভারত স্বাধীনতা লাভ করেছিল, ভারতীয় স্বাধীনতা আইন বা ভারতের স্বাধীনতা আইন 1947 সালে 3রা জুন, এই যেটা মাউন্টব্যাটেন এই যে পরিকল্পনা অনুযায়ী যে আইনটা পাস করা হলো, যে ভারতবর্ষে কীভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে। ক্লিমেন্ট এটলি, যিনি সে সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন, তাকে যে পরিকল্পনার কথা বলা হয়েছিল, যেটা পরিকল্পনা তিনি বা যে খসড়া রচনা করেছিলেন, সেটা মাউন্টব্যাটেন প্রস্তাব বলা হয়। এই প্রস্তাবে তিনি একটা স্বাধীনতা আইন যেটা পাস করা হলো প্রস্তাব অনুযায়ী, যে ভারতকে ভারতীয় স্বাধীনতা আইন বলে স্বাধীনতা দেওয়া হবে, যেটা পাস করা হয়েছিল 1947 18 জুলাই। এখানে যেটা বিষয়টা যেটা বলে দেওয়া হয়েছিল, যে দেশীয় রাজ্যগুলো আছে তারা কিন্তু পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে পারে, বা ভারতের সঙ্গেও যুক্ত হতে পারে, বা তারা নিজেদের মতো করে থাকতে পারে। যদি নিজের অস্তিত্ব রক্ষা করতে পারে, তাহলে কিন্তু স্বাধীনভাবে তারা থাকার তাদের অধিকার দেওয়া হলো। এই সমস্যাটা থেকেই কিন্তু আজও সেই সমস্যাটা রয়ে গেছে। তাহলে এখানে যে দেশীয় রাজারা সে সময় যারা ছিলেন, তারা কিন্তু নিজের স্বাধীনতা রক্ষার একটা আপ্রাণ চেষ্টা করেছিলেন প্রত্যেকেই, কিন্তু যদিও প্রত্যেকেই সফল হননি, প্রত্যেকেই ব্যর্থ হয়েছিলেন। তো এইখানেও হরি সিং যে বিষয়টা লেখা যেত, কাশ্মীরে সেই সময় হিন্দু রাজা হরি সিং, কিন্তু সেখানে মুসলমানদের সংখ্যাটা বেশি। 1947 সালে 18 জুলাই ভারতীয় স্বাধীনতা আইন পাস হয়। এই দেশীয় রাজ্যগুলোকে ভারত বা পাকিস্তান রাষ্ট্রে যোগদান কিংবা স্বাধীন অস্তিত্ব রক্ষার অধিকার দান করা হয়। এই যে কোনো রাষ্ট্রে তারা যোগদান করতে পারে, তাদের পুরো ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছিল, স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছিল। হরি সিং কাশ্মীরের স্বাধীনতা রক্ষায় অনড় থাকলেও পাকিস্তান ও ভারত একে নিজ নিজ ডোমিনিয়নে বা রাষ্ট্রে সংযুক্ত করার জন্য চাপ সৃষ্টি করে। প্রত্যেকেই চায় কাশ্মীরটাকে নিজের রাষ্ট্রে যুক্ত করব। পাকিস্তানও চাইছে, ভারতও চাইছে।
কাশ্মীরের প্রধান রাজনৈতিক দল সেই সময় ছিল ন্যাশনাল কনফারেন্স। এদের নেতা ছিল শেখ আবদুল্লাহ। কাশ্মীরের ভারতভুক্তির পক্ষে জনমত গঠন করতে থাকেন। যে ন্যাশনাল কনফারেন্সের যে নেতা, তিনি কিন্তু ভারতের সঙ্গেই যুক্ত হওয়ার কথাটা কিন্তু বলেছেন, বারবার বলেছেন যে কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত করতে হবে। যে রাজনৈতিক দল সেই সময় কাশ্মীরের উল্লেখযোগ্য একটা দল ছিল ন্যাশনাল কনফারেন্স, এটা একটু মনে রাখবে এরপরে এটা তো কাশ্মীর সমস্যা হলো, তার সমস্যাটা ভারতীয় স্বাধীনতা আইন জন্যেই তাদেরকে যে ক্ষমতা দেওয়া হলো সেখান থেকেই সমস্যাটা তৈরি হলো। এরপরে তারা স্বাধীনভাবে থাকতে পারেনি। দেখো কি লেখা আছে, পাক মদতপুষ্ট হানাদার বাহিনীর আক্রমণ। পাকিস্তানের রাষ্ট্রপ্রধান মোহাম্মদ আলী জিন্না মনে করতেন রাজনৈতিক অর্থনৈতিক কারণে কাশ্মীর পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন, আবশ্যিক। মানে কাশ্মীর যদি তারা নিতে পারে বা দখল করতে পারে, তাহলে কিন্তু রাজনৈতিক অর্থনৈতিক দিক থেকে তারা কিন্তু অনেকটা মানে প্রয়োজন মেটানো সম্ভব হবে। সেই প্রয়োজনের তাগিদেই তারা কিন্তু এটাকে অন্তর্ভুক্ত করার ব্যাপক প্রচেষ্টা চালিয়েছিলেন সেই সময়। তিনি আশঙ্কা করেন মহারাজা হরি সিং কাশ্মীরকে ভারতের সাথে যুক্ত করতে পারেন। তাদের ভয়ও ছিল যে কোনো সময় ভারতের সঙ্গে যুক্ত হতে পারে। এরপর 1947 22শে অক্টোবর পাক মদতপুষ্ট হানাদার বাহিনী কাশ্মীরে ঢুকে ব্যাপক হত্যাকাণ্ড, লুণ্ঠন ও নারী নির্যাতন শুরু করে। মানে তারা এটাও পরিষ্কারভাবে বুঝতে পেরেছিল যে আমরা সহজে কাশ্মীরটাকে পাবো না, তাই তাদের ইচ্ছে কাশ্মীরটাকে জোর করে বা যতটা সম্ভব কাশ্মীরের জায়গাটাকে দখল করতে হবে। তাই তারা এই জঙ্গি বাহিনীকে পাঠিয়েছিল, যেটা পাক মদতপুষ্ট হানাদার বাহিনী, জঙ্গি বাহিনী। তারা কাশ্মীরের মধ্যে ঢুকে কাশ্মীরের মানুষদের সেখানে হত্যা করতে শুরু করেছিল, নারী পুরুষ কাউকেই বাদ দেয়নি। এইভাবে একটা বিরাট একটা বিশৃঙ্খলা তারা পরিবেশ তৈরি করে ফেলেছিল। সেই সময় হরি সিংয়ের যেটা করেছিল, দেখো হরি সিং এর সাহায্য প্রার্থনা ভারতের কাছে। হরি সিং যখন বুঝতে পারলো যে আমি কোনোভাবেই কাশ্মীরকে রক্ষা করতে পারবো না, তিনি ভারতের কাছে প্রার্থনা চেয়েছেন। দেখো, পাকিস্তানি হানাদারদের প্রতিহত করার জন্য হরি সিং ভারতের সামরিক সাহায্য প্রার্থনা করেন। এটা কবে করেছিল না 24শে অক্টোবর। প্রত্যুত্তরে ভারত ভক্তির দলিলে স্বাক্ষর না করলে কাশ্মীরকে কোনো সাহায্য দেওয়া হবে না বলে ভারত জানিয়ে দেয়। পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল যে ভারত তখনই সাহায্য করবে যদি সেই সময়কার যে রাজা হরি সিং, তিনি যদি ভারতভুক্ত দলিল, ইনস্ট্রুমেন্ট অ্যাক্সেশন যেটা ইংরেজিতে বলা হয়, যদি সই করে বা স্বাক্ষর করে, তবেই কিন্তু ভারত এই হরি সিংকে সাহায্য করবে, না হলে কিন্তু কোনোভাবেই সাহায্য করবে না। অবশেষে হরি সিং 26শে অক্টোবর ভারতভক্তির দলিলে স্বাক্ষর করতে বাধ্য হন, স্বাক্ষর করেন। পরের দিনেই 27শে অক্টোবর ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে প্রবেশ করে। সে জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে কাশ্মীরে প্রবেশ করে এবং পাক অধিকৃত কাশ্মীরের 3 ভাগে 2 ভাগ অংশ দখল করে। মানে 1 ভাগ যেটা কাশ্মীরে পাকিস্তানের মধ্যে রয়ে গেছে। যে সময় ভারতীয় বাহিনীরা বিমান নিয়ে কাশ্মীর তখন দখল করতে গিয়েছিল, পুরোটা কিন্তু দখল করা সম্ভব হয়নি। পাক হানাদার বাহিনীদেরকে তাদেরকে তাড়িয়ে দেওয়া সম্ভব হয়েছিল, কারণ তারা শ্রীনগর পর্যন্ত এসে গিয়েছিল। কিন্তু শেষ যে অংশটা 1 ভাগ যেটা কাশ্মীরের, সেটা কিন্তু পাকিস্তানেই রয়ে গিয়েছিল, সেটাকে দখল করা সম্ভব হয়নি। ঠিক আছে, পরের পাতায় দেখি। এর পরের পয়েন্ট হচ্ছে সরকার প্রতিষ্ঠা। যে অংশটা কাশ্মীর, এই পাকিস্তান যে অংশটা মানে কাশ্মীরটাকে দখল করে রেখেছিল, যেটাকে আজাদ কাশ্মীর বলা হয়, সেখানেই সরকার তারা উভয় প্রতিষ্ঠা করেছে। দেখো, ভারতীয় বাহিনীর সহায়তায় 31শে অক্টোবর ন্যাশনাল কনফারেন্স দলের নেতা শেখ আবদুল্লাহর নেতৃত্বে কাশ্মীরে একটি অস্থায়ী সরকার প্রতিষ্ঠিত হয়। অপরদিকে পাকিস্তান তার অধিকৃত অঞ্চল আজাদ কাশ্মীরে, যেটা দখল করে রেখেছিল, একটি সমান্তরাল সরকার গড়ে তোলে। এই সমান্তরাল সরকারটার নাম হচ্ছে আজাদ কাশ্মীর সরকার, মনে রাখবে। তাহলে পাকিস্তান অধিকৃত যে কাশ্মীর,
যেটাকে আজাদ কাশ্মীর বলা হয়েছে, এই আজাদ কাশ্মীরের মধ্যে পাকিস্তানও একটা সরকার গঠন করেছিল, সমান্তরাল সরকার। এর নাম হচ্ছে আজাদ কাশ্মীর সরকার, এবং এখান থেকে কাশ্মীরে হামলা চালাতে থাকে। জাতিপুঞ্জের মাধ্যমে সমস্যা সমাধানের প্রচেষ্টা চললেও কাশ্মীর সমস্যা আজও অমীমাংসিত, এটা মীমাংসা হয়নি। জাতিপুঞ্জের কাছে এটা ভারত থেকে হস্তক্ষেপের আবেদন করা হয়েছিল, যে পাকিস্তান বারবার হামলা করছে। শেষ পর্যন্ত পাকিস্তানও একটা দাবি রেখেছিল উল্টো একটা, সেটা হচ্ছে যে তারা কিন্তু গণভোটের দাবি রেখেছিল, কিন্তু এই গণভোটটাকে পাত্তা দেওয়া হয়নি। জাতিপুঞ্জের মাধ্যমে যেভাবে একটা সমস্যার সমাধান হলো, এই উপসংহারে সেটা এখানে করবে। এবারে যেটা করেছি দেখো, অবশেষে 1948 খ্রিস্টাব্দে 31শে ডিসেম্বর সম্মিলিত জাতিপুঞ্জ কাশ্মীরে যুদ্ধবিরতি ঘোষণা করে এবং ভারত পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধবিরতি সীমারেখা এলওসি লাইন অফ কন্ট্রোল চিহ্নিত করে। সাময়িক একটা যুদ্ধবিরতি, একটা সীমারেখা। সেই মুহূর্তে যুদ্ধটাকে থামানোর প্রয়োজন ছিল, সেই জন্য সম্মিলিত জাতিপুঞ্জ থেকে এই সীমারেখা একটা করা হয়েছিল, যেটাকে লাইন অফ কন্ট্রোল বলা হয়। যদিও এটা অস্থায়ী, একটা বললাম স্থায়ী নয়, অস্থায়ী। এরপরেও কিন্তু পাকিস্তান বারবার আজও আক্রমণ করে চলেছে। ফলে পাক হানাদার অধিকৃত কাশ্মীর পাকিস্তানের দখলে থেকে যায়। এই যে সীমারেখা টেনে দেওয়ার জন্য কিন্তু ভারতের পক্ষেও যে এক ভাগ অংশ কাশ্মীরের পাকিস্তানের মধ্যে রয়ে গিয়েছিল, সেটাকে আর উদ্ধার করা সম্ভব হয়নি। তাহলে এই যে কাশ্মীর পাকিস্তানের দখলে থেকে যায়, যা আজ পর্যন্ত কাশ্মীর সমস্যার সুষ্ঠু সমাধান করা যায়নি বা করা সম্ভব হয়নি। এভাবে উপসংহারটা লিখে দেবে, তাহলেই কিন্তু যেহেতু 4 নম্বরে পড়ে, এতেই যথেষ্ট। তো এই পর্যন্তই। বাকি এখানে এই অষ্টম অধ্যায়ের অনেকগুলো 4 নম্বরের কোশ্চেন আমি দিয়ে দিয়েছি, যেহেতু এখান থেকে এর বেশি কোশ্চেন পড়ে না, মানে 8 নম্বর যেহেতু পড়েই না, তাই অন্য অধ্যায় আমি এবারে শুরু করব 4 নাম্বার, কিংবা এর মাঝে মাঝে 8 নাম্বার আমি দিতে থাকবো। অবশ্যই তোমরা আলোচনার সঙ্গে থাকো। যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের কাছে, যাতে সহজে পৌঁছে যায়, বন্ধুরা যাতে এর থেকে উপকৃত হয়। তো এই বলেই সবাইকে শুভরাত্রি এবং গুড নাইট জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।